টেপা পুতুলটা হচ্ছে মাটি দিয়ে হাতে টিপে টিপে বানানো হয়, সেজন্য একে টেপা পুতুল বলা হয়। কিন্তু টেপা পুতুলের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে একটা তৈরি করলাম, ওইটার যে আরেকটা কপি করব ওইটা আর হবে না। কারণ হয় 80, 85, 90 হইলেও 100 হবে না, ওর মানে একই পর্যায়ে একই রকম হবে না। ওই জন্য এই টেপা পুতুলটা আপনার একটা কৌতূহলী বিষয়। আমি যেটা বানাইছি আমার জীবনে বানাইতেছি, ওইটাতে আমি পরবর্তীতে বানাইতে পারবো আর কোনো গ্যারান্টি নেই। মানে ওই জিনিসটাই তৈরি হবো তা হবে না। এটা হচ্ছে টেপা পুতুল একটা একটা বৈশিষ্ট্য। এই মেলায় তো আমার পুতুল আছে মোটামুটি ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত আপনার 700 পিসের মতো। 700 পিস? তাহলে 700 পিস 700 রকমের? 700 রকম, হ্যাঁ। এই জিনিসটাই, এই যে ধরন একটা, হ্যাঁ। আর যারা চারুকলায় শিক্ষা লাভ করে তারা কাটা কম্পাসের মাপের মধ্যেই কাজ করে, এমনকি মাটিটা ওজন করে নেয়, হাতে পাল্লায় ওজন করে মাটি ওজন করে নিয়ে বানাই। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা না। আমাদের যে শৈল্পিক ধারণা, যখন হাতে আমি যে একটা বাচ্চা মা শিশু বানাইতে, বাচ্চা মা শিশু 2 দিন বানাবো হবে না। কারণ ওই মা শিশু বানাইতে বানাইতে চলে আসলো ঘোড়ার পিঠে কোনো একটা ছবি, তখন ঘোড়ার পিঠটা বানাবো। আমার ওই যে মা শিশুই যে করতে হবে বা হবে করেই আসতেছি, এটা কোনো টেপা পুতুলের মানে যারা প্রকৃত শিল্পী তাদের মনের মধ্যে আসে। যখন যেটা মনে আসে তখন সেটা তৈরি করি। মানে একটা জিনিস তৈরি করতে করতে যেটা আসলো সেই রূপ দিয়ে দিলেন, আরেকটা যেটা চলে আসলো আরেকটা ওই রূপ শুরু হয়ে গেল। এই জিনিস এটা কি দেখে শেখা আপনার না দেখে শিখা? প্রাথমিক কোনো শিক্ষা আছে? প্রাথমিক শিক্ষা বলতে বাবা মার থেকে শিক্ষা। মায়েদের একটা রূপ দেই আমি, যে মায়েদের কাজগুলো ফলো করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ওনারা কি করতেছে, যে কাজগুলো আমাদের পুরুষ জাতির চোখে পড়ে না, আমি চাই যে আমার পুতুলের মাধ্যমে সেটা চোখে পড়ুক তাদের। তাহলে মানে মনের রঙেই রং, মনের কল্পনাতেই তৈরি হয়। এই পুতুলগুলোতে আমার একদিন ফ্রেম খাড়া করে তারপরে ওর উপরে হাতে কাজ করতে পুরা 2টা দিন সময় যায়। কিন্তু সে তুলনায় আমি পাইকারি দাম কত পাই? পাইকারি দাম পাই 1600, 1800, 2000। তাহলে সেক্ষেত্রে আমার শিল্পকর্মের মূল্যায়ন হয় না, আমার রোজগার কামলার দামটা পাই। শিল্পকর্মের মূল্যায়নের ক্ষেত্রে এই পুতুলটা আমার 3000, 4000, 5000 টাকায় বেচলে আমার শিল্পকর্মের মূল্যায়ন হয়। কিন্তু আসলে সেটা তো হয় না, সেটা হচ্ছে পেটের দায়ে কাজ করতে হয়। আমার প্রতিদিনের যদি কামলা পারিশ্রমিক আসে তবুও সংসারটা চলবে। একটা পুতুলে কি কি উপাদান কি কি লাগে? এখানে আমার মাটি, শুধু শুধু মাটি আর মাটিরই রং। উপাদান বলতে আমার কোনো জিনিস কিনতে হয় না বাইরে। মাটির রংটা কিভাবে তৈরি করেন? মাটি ওইটা লাল মাটি, লাল মাটিটারে আনার পর কোথা থেকে আনেন? ওইটা উপরে বরেন্দ্র এলাকা থেকে, বরেন্দ্র এলাকা থেকে, রাজশাহীতে পুরাটাই বরেন্দ্র এলাকা। তবে এই মাটিটা আমাদের এলাকায় পাওয়া যায় না, তানোর এলাকায় পাওয়া যায়, আবার গোদাগাড়ি এলাকায় পাওয়া যায়। ওখানে খনির মতো একটা এই লাল মাটির একটা স্তর আছে, ওই স্তরটা কেটে নিয়ে এসে বাড়িতে রোদ্রে শুকানোর পর পানিতে ভিজাই দিলে, পানি থেকে আবার পানি বললো, বৃষ্টি পানি অথবা নদীর পানি, চলন্ত প্রবাহ পানি, এই পানিতে ভিজা দিলে পারে রংটা আস্তে আস্তে 2-3 বার ছাক দিলে পারে রংটা তৈরি হয়। ওইটা রোদ্রে শুকাইলে আবার এই মাটি তৈরি হয়, ওই মাটিটা গললেই রং হয়। যেমন এখন হয়তো বা প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা কাঁচের বিভিন্ন জিনিসগুলা যে এখন মেলা বাইনে জিনিসগুলো বিক্রি হচ্ছে, এখন যে হারে তাদের মান, এখন এরকম মান এক সময় মৃৎশিল্প ছিল, কিন্তু এখন মৃৎশিল্প দেখুন ধ্বংসের পথে চলে গেছে। এমন এক সময় আসবে আমাদের বিশ্বাস যে এই মৃৎশিল্পতে আবার ফিরে আসতে হবে, কিন্তু সেই সময় পাল থাকবে না, মাটির কাজ থাকবে না, মাটির জিনিস থাকবে না। সেই অপেক্ষা মানে কি আমাদের তো সম্ভব না আমাদের জীবনে। যেমন এখন একটা বাচ্চা ছেলে পেট থেকে হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যা, আর আগের মানুষ যারা মাটি জিনিস ব্যবহার করেছে তাদের কিন্তু এরকম ধরনের অসুখ বিসুখ ছিল না। গ্রাম বাংলার ঐতিহ্য এমন এক সময় ছিল, রাজশাহী বিভাগে শখের হাড়িটা আগে তো নৌকা মাতৃদেশ ছিল, আমাদের রাজশাহী বিভাগে 4500 পরিবার আছে। এই যেমন বসন্তপুর, সিন্ধুকুশনি, হরগ্রাম, এই বিভিন্ন জায়গা, বায়া, তারপরে ওই বিভিন্ন জায়গায় হিন্দু ছিল বা বিভিন্ন জায়গাতে বেলা উৎসব গ্রামই হতো। আর এই গ্রাম থেকে মেলা লেগে গেছিল প্রথমে বিচিক শহরমুখী, এখন মেলাটা হয়ে গেছে শহরমুখী। গ্রামে তো আর সেই মেলা খেলা আর নাই। আর শহরমুখী হয়ে যাওয়াতে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আগের শখের হাইতে রাখতো। আবার বিয়েবাদির সময় গায়ে হলুদ
বিহাই বিহানা বাড়ি বৃষ্টি দেওয়া দেয়, সারা রাত্রি গীত গাহানা, এটা ছিল এক সময় সকালের চল। এখন তো সেই সকালের চল আর নেই। 4,500 পরিবারে এই রাজশাহী বিভাগে বানাতো, এখন কেউ বানায় না। শ্রম হিসাবে মূল্য না পাওয়া তো সব বিলুপ্তর পথে। এই একটা পরিবার টিকে আছে, আমি বহু কষ্ট করে, কিন্তু টিকে ছুঁতে পারবো কিনা বলতে পারছি না। জীবনে যা চেয়েছি তার থেকে অনেক অনেক গুণ বেশি পেয়েছি। কেন বেশি পেয়েছি? আমি দেখেন, এই কারো কাজ করে, সরকারি কাজ করে আমি সরকার থেকে জাপানে গেছিলাম। আমাদের ক্লাস 4-5 বাংলা বই আমার ছবি সহ কাজ এখনো কি আছে? এখন আছে। আবার দেখেন, আমি দক্ষ পুরস্কার পেয়েছি 18টা, শ্রেষ্ঠ পুরস্কার 4টে, রাষ্ট্রীয় পদক 1টা, জয়নাল আবেদীর আজীবন সম্মাননা 1টা। আমি যা পেয়েছি আমি অনেক বেশি পেয়েছি, অনেক অনেক গুণ বেশি পেয়েছি। কিন্তু আমার পুরস্কার দিয়ে তো পানি খালি চলবে না। আমার দৈনিক দিন করা পেট, আমাদের পরিবার তো বাঁচতে হবে। পরিবার না বাঁচলে আমি কী করে বাঁচতে পারি? নামের যে বিশাল আকার দেখেন, অথচ আজকে অসুস্থ হয়ে পড়ে আছে, জীবন যুদ্ধ করে। এই যুদ্ধের মাঝে টিকে থাকা কঠিন দায়ী। প্রজন্মটা ধরে রাখবো কি করে, এই চিন্তা করছে। প্রজন্মতে ছেলেমেয়েরা ধরে রাখবে কি করে রাখবে? মানে মার্কেটিং বিক্রি যদি কিছু না থাকে কি করে চলবে? কার কাছ থেকে বলবো যে আমার এগুলো লাও পণ্যগুলো? এই একটা সমস্যা, বিশাল সমস্যা দেখা গেছে।